কি অবস্থা তোমাদের? বাংলা প্রথম পত্র এক্সাম নিয়ে খুব বেশি টেনশন আছো, ঠিক না? টেনশনে কিছু নাই, নিয়ে আসলাম ভাই একদম সুপার সাজেশন। বাংলা প্রথম পত্রের গদ্য থেকে তোমাকে টোটাল 8টা অধ্যায় দিব, এবং এই 8টা অধ্যায় আমি তোমাকে জাস্ট কয়েক মিনিটের মধ্যে এমনভাবে পড়াই দিব তুমি একদম সৃজনশীলে 100% কমন আসবা। একদম প্রতিটা সৃজনশীল একদম কমন আসবে। প্রতিটা সৃজনশীল যেভাবে আসুক না কেন তুমি পরীক্ষা লিখে আসতে পারবা এবং ফুল মার্কস পাবা। জাস্ট ভাইয়ের সাথে কন্টিনিউ করো ক্লাসটা, জাস্ট কয়েকটা মিনিট লাগবে, তোমাকে এমনভাবে খাওয়াই দিব দেখবে একদম টোটাল একদম মাথা মধ্যে গেঁথে গেছে। তো চলো আমরা দেরি না করে শুরু করি। তো তোমার সাথে আমি আছি ইয়াসিম ভার্বের জয়। তো চলো শুরু করি। আমরা প্রথমে আমরা যে উত্তরটা শুরু করবো সেটা হচ্ছে অপরিচিত। হ্যাঁ, এটা হচ্ছে আমরা প্রথমে রাখছি খুবই খুবই ইম্পর্টেন্ট, একদম সুপার ডুপার ইম্পর্টেন্ট। লিখেছে কি রবীন্দ্রনাথ ঠাকুর। একদম কী কী লাগবে ভাই সব বলে দিচ্ছি, আসো চলো। প্রথমত লাগবে এই যে অনুপম এবং তার মামার ব্যক্তিত্ব এবং মূল্যবোধের তুলনামূলক কিছু মূল্যায়ন লাগবে। আমরা দেখব যে আসলে অনুপমের মামার চরিত্র কেমন ছিল এবং অনুপমের চরিত্র কেমন ছিল। এই দুইজনের চরিত্র আমরা একটু তুলনা করে পড়বো, পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। চলো। এই যে অনুপম ছিল খুবই নরম বাধ্য এবং পরনির্ভরশীল প্রকৃতির। অনুপম কিন্তু নিজের সিদ্ধান্ত অনুযায়ী চলতো না, সে কিন্তু আরেকজনের সিদ্ধান্ত উপর নির্ভরশীল ছিল। তোমার নিশ্চয় বুঝতে পারছো সে কার উপর নির্ভরশীল ছিল। তো সে নিজের স্বাধীন ইচ্ছায় কোনো সিদ্ধান্ত নিতে পারতো না ভাই। যেটা বললাম, মামা ও মায়ের কথা বাইরে যাওয়ার সাহস তার ছিল না। সে মামা আর মায়ের কথায় উঠবোস করতো, এক সোজা বাংলা কথায়। তবে গল্পের শেষে কল্যাণীকে দেখার পর তার মধ্যে আত্মোপলব্ধি জাগে এবং সে একজন স্বাধীন ও দায়িত্বশীল মানুষে পরিণত হয়। তাহলে আমরা একদম সহজে বুঝে গেলাম অনুপম কেমন ছিল। অনুপম ছিল একজন পরনির্ভরশীল, সে মামা এবং মায়ের উপর নির্ভরশীল ছিল, তাদের কথাই কী করতো, সব কাজ করতো। তাহলে আমরা দেখলাম এগুলো কিন্তু সৃজনশীল আসবে, যে তুমি এগুলোই সৃজনশীল লিখে দিয়ে আসবা এবং এখান থেকে ফুল মার্কস পেতে পারবা। একদম পুরো গল্প তোমাকে আমি সামারি করে দিচ্ছি, অপরিচিত থেকে কী কী লাগবে, প্রতিটা টপিক যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট আমি সব দেখাই দিচ্ছি, জাস্ট একটু মন দিয়ে শুনো। এখন আসো, এখন আমরা দেখবো হচ্ছে এই যে মামা ছিল অত্যন্ত লোভী, সংকীর্ণ মনা এবং অহংকারী। মামা খুবই লোভী ছিল। তিনি মনে করতেন অর্থে সব। বিয়ের আসরে মেয়ের গয়না মেপে দেখার মতো নিজ মানসিকতা তিনি দেখিয়েছিলেন। তিনি বিয়ের আসরে গিয়ে সেখানে হচ্ছে কি একদম কাউন্ট করে করে তিনি গয়নাগুলো বুঝে নেওয়ার ট্রাই করছিল। বংশমর্যাদা বা মানবিকতার চেয়ে নিজের লোভ এবং জেদকে তিনি বড় করে দেখতেন। তাহলে আমরা বুঝলাম যে অনুপম মামা ছিল খুবই লোভী, আর অনুপম ছিল ওই মামা এবং মায়ের উপর নির্ভরশীল। কথা ক্লিয়ার কিনা? তো চলো আমরা এরপরে যাই। এরপর আমরা সেকেন্ড যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যৌতুকের অভিশাপ ও আত্মমর্যাদার বিজয়। দেখো যৌতুকের অভিশাপটা কেমন। আমরা জানি যৌতুক খুবই এক খারাপ জিনিস। আসো আমরা দেখি, গল্পে দেখা যায় যৌতুককে কেন্দ্র করে মেয়ের পরিবারকে কতটা অপমানিত হতে হয়। কল্যাণীর বাবা শম্ভুনাথ সেন জামাতার পরিবারকে সব গয়না বুঝিয়ে দেওয়ার পরও মামা তা সোনা জহুরি দিয়ে যাচাই করে দেখছে। তাহলে সোনাগুলা যাচাই করার জন্য মামা একজন লোক আনছে, হ্যাঁ স্বর্ণকার আনছে আর কি, জহুরি এনে সবগুলা দেখছে সবগুলা ঠিকঠাক মতো দিয়েছে কিনা। এই ঘটনাটা নারীর আত্মসম্মান এবং একটা পরিবারের আনন্দকে নির্মমভাবে ধ্বংস করে দেয়, একদম খুবই নির্মমভাবে ধ্বংস করে দেয়। এই জিনিসগুলা খুবই খুবই ইম্পর্টেন্ট। আর ভাই বলে রাখি, এই যে ভাই যে পড়াচ্ছি এই পিডিএফটা কীভাবে পাবা ভাই কিন্তু ক্লাস শেষে বলে দিব। হ্যাঁ, টেনশনে কিছু না, জাস্ট ভাইয়ের কথাগুলো মন দিয়ে শুনো। এরপর আমরা দেখবো এই গল্পের এই যে আমরা যা পড়লাম এই গল্প থেকে এতটুকু পড়লে এনাফ। এখন আমরা যাবো আমাদের 2 নম্বর ইম্পর্টেন্ট গদ্য, সেটা হচ্ছে বিলাসী থেকে প্রথম যে টপিকটা তোমাকে আইডিয়া রাখতে হবে সৃজনশীল লেখার জন্য সেটা হচ্ছে প্রেমের নিঃস্বার্থতা ও আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত। বাইরের কথা ক্লিয়ার কিনা? দেখো, গল্পে মৃত্যুঞ্জয় ও বিলাসীর ভালোবাসা ছিল জাতপাত এবং সামাজিক নিয়মের ঊর্ধ্বে। হ্যাঁ, বিলাসী নিজের জীবনের ঝুঁকি নিয়ে অসুস্থ মৃত্যুঞ্জয়ের সেবা করেছে। তাদের ভালোবাসা পুরো স্বার্থের উপর টিকে নেয়, একে অপরের প্রতি নিঃস্বার্থ উৎসর্গ ও বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত ছিল। কিন্তু বর্তমান যুগের যে ভালোবাসাগুলো সেগুলো কিন্তু এরকম নিঃস্বার্থভাবে হয় না। হ্যাঁ, কিছু হয়েছে বলো না, কিছু দিব কিছু নিব, অনেকটা সেরকম আর কি। আসলে এখানে বর্তমান যুগে এরকম ভালোবাসা হয় না, যে আমরা হচ্ছে বিলাসী গল্প দেখতে পাচ্ছি। তাহলে প্রেমের যে একটা নিঃস্বার্থতা এবং আত্মত্যাগের যে একটা অনন্য দৃষ্টান্ত, এই কয়েকটা লাইন তুমি মনে রাখলে বিলাসী গল্প থেকে সিনসেশন লিখতে পারবা। আমরা বিলাসী গল্প থেকে আরও কয়েকটা জিনিস দেখবো। আসো, বিলাসী গল্প থেকে তোমাকে এই জিনিসটা দেখতে হবে, সেটা হচ্ছে কি ভাইয়া, এই যে বিলাসীর মহানুভবতা ও মানবিক গুণাবলী প্রকাশ। এই গল্পের মাধ্যমে কিন্তু বিলাসীর যে একটা মানবিক গুণাবলীগুলা সেটাও কিন্তু প্রকাশ পেয়েছে। বিলাসী কেমন ছিল? বিলাসী ছিল অত্যন্ত দয়ালু, সহনশীল এবং সেবাপরায়ণ। আমরা নিশ্চয়টা দেখলাম সে সেবা করেছিল,
সাপ কাটা পর মৃত্যুঞ্জয়কে বাঁচানোর জন্য সেই সাপুরদের পায়ে ধরে কাঁদতে দ্বিধা করে নাই, একদম পায়ে ধরছে যে বাঁচাতে হবে। এমনকি গ্রামের মানুষ তার প্রতি অন্যায় আচরণ করার পরও সে কারো প্রতি ক্ষোভ রাখেনি। গ্রামের মানুষ এত অন্যায় অত্যাচার করছে, তারপরও তার মনে কোনো কি নাই, ক্ষোভ নাই, দুঃখ কষ্ট নাই। হ্যাঁ, বাট বর্তমানে এরকম মানুষই হয়। কিন্তু তাই বলা যায় যে এখানে হচ্ছে কি একটা মানবিক গুণাবলী প্রকাশ পেয়েছে বিলাসের মধ্যে। কথা ক্লিয়ার কিনা? একদম সিম্পল, জাস্ট তুমি বিলাসী থেকে এই কয়েকটা কথা মনে রাখলে কিন্তু তুমি বিলাসী থেকে লিখতে পারবা। তবে আমরা বিলাসী থেকে আরও দুই একটা কথা দেখব যেগুলো সৃজনশীলের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। সমাজের জাতিভেদ ও শ্রেণী সংকীর্ণতার নির্মম বাস্তবতা। তৎকালীন সমাজে তীব্র জাতপাত ও শ্রেণী বৈষম্য ছিল। কায়স্থগড়ের ছেলে মৃত্যুঞ্জয় সাপুরের মেয়ে বিলাসীকে বিয়ে করার সমাজ তাকে মেনে নেয়। বিয়ে করছে কেন? হ্যাঁ, সাপুরের মেয়ে কেন বিয়ে করছে? এটা তো জাতপাত বলে কিছু নাই। তাকে সমাজচ্যুত করা হয় এবং অমানবিক নির্যাতন সহ্য করতে হয়, যা সমাজের সংকীর্ণ শ্রেণী বৈষম্যকে প্রকাশ করে। তাহলে এই যে একটা যে বৈষম্য, তাহলে তুমি বুঝতে পারছো বিলাসী গল্পটা খুবই খুবই ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, এগুলো কিন্তু সৃজনশীল আসে। এরপর লাস্ট আমরা বিলাসী গল্পতে দেখব রক্ষণশীল সমাজ ব্যবস্থা ও কুসংস্কারের ভয়াবহ প্রভাব। আসো দেখো, গল্পে তৎকালীন রক্ষণশীল কুসংস্কারচ্ছন্ন এবং নিষ্ঠুর হিন্দু সমাজের চিত্র ফুটে উঠেছে। সমাজ নেতারা ধর্মের নামে নিজেদের স্বার্থ হাসিল করত, অন্যের বিপদে এগিয়ে না এলেও পরনিন্দা এবং অন্যের ক্ষতি করার ক্ষেত্রে তারা ছিল অগ্রগামী। ওঝা বৈদ্যের উপর অন্ধবিশ্বাস এবং সাপ কাটার পর মন্ত্র দিয়ে বিষ নামানোর চেষ্টা ছিল বড় কুসংস্কার। তাহলে এমন আসে না যে বলো না যে তোমার বিলাসী গল্পে কোন মানে উদ্দীপকের মধ্যে বিলাসী গল্পের কোন কুসংস্কার ফুটে উঠেছে, এরকম কোশ্চেন আসে কিন্তু। তাহলে কুসংস্কারটা দেখো, কুসংস্কারটা আসলে কী ছিল? মেন ছিল তারা ওঝা বৈদ্যের উপর কী করতো? অন্ধের মতো বিশ্বাস করতো তারাই সাপ কাটলে বাঁচতে পারবে। আসলে না ভাই, এসব ওঝা বৈদ্য ঝাড়ফুঁক দিয়ে কিছু হয় না, চিকিৎসা লাগবে, আধুনিক চিকিৎসা লাগবে। বাট বর্তমান যুগে মানুষ কিন্তু বুঝে। হ্যাঁ, তাহলে এই অন্ধবিশ্বাসের কারণেই শেষ পর্যন্ত মৃত্যুঞ্জয়কে অকালে প্রাণ হারাতে হয়, একমাত্র এই ওঝাবদ্ধের উপর অন্ধবিশ্বাসের কারণে। বর্তমান যুগে কিন্তু অন্ধবিশ্বাস মানে কেউ করে না কিন্তু, তারপরও গ্রাম অঞ্চলে দুই একজন আছে। সো এই যে কুসংস্কার প্রভাবটা কি? প্রভাব হচ্ছে এই যে মৃত্যুঞ্জয়কে অকালে প্রাণ হারাতে হয়। হ্যাঁ, আর সমাজ ব্যবস্থা কেমন ছিল দেখলেই তো। কথা ক্লিয়ার কিনা? কথা ক্লিয়ার? ওকে, এরপর আসো, এরপর আসে আমরা যাবো হচ্ছে আমাদের গদ্য 3 কি ভাইয়া? অর্ধাঙ্গী। লিখেছে কি? রোকেয়া সাকাওয়াত হোসেন। আমরা এখান থেকে মেনলি কি লিখবো? আমরা এখান থেকে এই গল্প থেকে জাস্ট টু দ্য পয়েন্ট পরীক্ষার জন্য যা লাগবে, যে কয়টা লাইন মনে রাখলে তুমি সৃজনশীলে লিখে আসতে পারবা। সৃজনশীলের ভিতরে কী কী লিখতে হবে বা কী কী জিনিস পরীক্ষা যখন কোশ্চেন দেখবা। একটা গদ্য তো অনেক বড়, একটা গদ্য কি পুরাটা তুমি মাথার মধ্যে নিয়ে আসতে পারবা? না, পারবা না। তোমাকে টু দ্য পয়েন্ট কিছু লাইন চিন্তা করতে হবে। ওই পয়েন্টগুলো, ওই লাইনগুলো ভাই তোমাকে বলে দিচ্ছি যে পরীক্ষার কোশ্চেন দেখলে কোন কথাগুলো তুমি মাথার মধ্যে নিয়ে আসবা, কোনগুলো পরীক্ষার খাতার মধ্যে ফোকাস দিবা। আচ্ছা না, আমরা কী লিখি না লিখি টিচারদের পছন্দ হয় না, বাট তুমি যদি এই লাইনগুলো ফোকাস করে নিজের মতো করে লিখো, তাহলে দেখবা টিচার কিন্তু নাম্বার দিতে কিন্তু বাধ্য থাকবে। আমরা এখানে দেখব নারীর ক্ষমতায়ন ও জাতীয় অগ্রগতির অপরিহার্যতা। কথা ক্লিয়ার কিনা? আসো, বেগম রোকেয়ার মতে সমাজ বা রাষ্ট্র হলো একটি গাড়ির মতো, আর পুরুষ ও নারী হলো তার দুইটি চাকা। কথা ক্লিয়ার কিনা? একটি চাকাকে দুর্বল বা পিছনে ফেলে রেখে গাড়ি যেমন চলতে পারে না, তেমনি নারীকে গড়ের কোণে বন্দি রেখে জাতীয় উন্নয়ন অসম্ভব। দেশের সার্বিক উন্নতির জন্য নারী শিক্ষা ও সমান অধিকার নিশ্চিত করা জরুরি। কথা ক্লিয়ার কিনা? কথা ক্লিয়ার কিনা? গাড়ির উদাহরণ দিয়ে আমাদেরকে এই জিনিসটা যদি আমরা পরীক্ষা বুঝিয়ে বলি, তাহলে কিন্তু সেরা হবে। হ্যাঁ, আর মনে রাখবা এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট যে দেশের একটা সার্বিক উন্নতির জন্য নারী শিক্ষা এবং সমান অধিকার কী করতে হবে? নিশ্চিত করতে হবে। তুমি যদি নারীর অধিকার, হ্যাঁ, নারীর শিক্ষায়নটা, ক্ষমতায়নটা নিশ্চিত না করো, তাহলে একটা দেশ বা একটা জাতি কখনো উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারবে না। যদি একটা দেশে উন্নতি করতে চাও, অবশ্যই নারী শিক্ষাকে কী করতে হবে? গুরুত্ব দিতে হবে। সো আমরা মেনলি এখানে হচ্ছে নারীর ক্ষমতায়ন, নারীর শিক্ষা, এই জিনিসগুলো মানে বিশেষ করে ফুটে উঠেছে আর কি। কথা ক্লিয়ার কিনা? ওকে, আমরা এখন যাব এই গদ্য 4 নম্বর ইম্পর্টেন্ট গদ্য হচ্ছে যৌবনের গান। লিখেছে কি? কাজী নজরুল ইসলাম। এখান থেকে মেনলি আমরা কি শিখব? বিদ্রোহী তারুণ্যের শক্তি, সাহস ও নব সৃষ্টির চেতনা। ভাইয়া, এই যে যৌবনের গান, এই টপিক থেকে আমি কোন কথাগুলো মনে রাখবো, কোন কথাগুলো পরীক্ষার খাতার মধ্যে একদম ফুটানোর চেষ্টা করব। আসো দেখো, কাজী নজরুল ইসলামের মতে তারুণ্য কোনো বয়সের সীমা নয়,
এটা হলো মনের এক প্রাণবন্ত শক্তি। তরুণেরা হবে চির উচ্ছল, অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহী এবং ভাঙ্গা করার কারিগর। তারা জড় জীর্ণতাকে ভেঙে সমাজকে নতুনের দিকে এগিয়ে নিয়ে যায়। ঝুঁকি নেওয়া এবং অজানাকে জয় করাই হচ্ছে তারুণ্যের মূল বৈশিষ্ট্য। এখানে মেনলি তারুণ্যের শক্তি, সাহস এগুলোকে ফুটে উঠেছে, হ্যাঁ, এই গল্পের মধ্যে আর কি, এই গদ্যের মধ্যে। তাহলে ভাইয়া একদম ক্লিয়ার, মাথায় রাখতে হবে নজরুল কি বলছে, এই কথাগুলো একদম মাথায় রাখতে হবে, ঠোঁটের আগা আগা থাকতে হবে, হ্যাঁ, যে তরুণরা কেমন থাকবে, তরুণরা থাকবে হচ্ছে চির উচ্ছল, অন্যের বিরুদ্ধে বিদ্রোহী, হ্যাঁ, এবং ভাঙ্গা করার হচ্ছে কি কারিগর। তাদেরকে ঝুঁকি নিতে হবে, কারণ ঝুঁকি না নিলে জীবনে কখনো হচ্ছে উন্নতি করা যায় না, এবং অজানাকে কি করতে হবে, জয় করতে হবে। এটি হচ্ছে তারুণ্যের কি মূল বৈশিষ্ট্য। কথা ক্লিয়ার কিনা? তো চলো এখন আমরা যাবো হচ্ছে 5 নম্বর গদ্য। 5 নম্বর গদ্য থেকে আসো ভাইয়া, টু দ্য পয়েন্ট পড়বো, টু দ্য পয়েন্ট, জাস্ট যে কথাগুলো পড়লে পরীক্ষায় তুমি সৃজনশীল লিখতে পারবা। আমার কথাগুলো জাস্ট হচ্ছে একটু মন দিয়ে শোনো। এই যে গদ্য 5 আমরা এখানে পড়বো, জীবন ও বৃক্ষ, লিখেছে মোতাহের হোসেন চৌধুরী। আমরা এই গল্পের মধ্যে আমরা দেখবো যে মানুষের জীবনের সাথে বৃক্ষের সম্পর্ক কীরকম। হ্যাঁ, আসো একটু দেখি। বৃক্ষ যেমন মাটির রস শোষণ করে নিজেকে বড় করে তোলে এবং ফুল ও ফল দিয়ে অন্যকে কি করে, সাহায্য করে, আমাদের মানুষের জীবনটাও ঠিক এরকম হতে হবে। কীরকম ভাই? আসো, মানুষের জীবনও তেমনই হওয়া উচিত। কেমন? মানুষের উচিত চারপাশ থেকে কি করা, জ্ঞান ও শিক্ষা গ্রহণ করা এবং নিজের আত্মাকে কি করা, বিকশিত করা। গাছ যেরকম হচ্ছে কি যে মাটির থেকে রস শোষণ করছে, এরপর নিজেকে বড় করে তুলছে, আমাদেরও কি করতে হবে, চারপাশ থেকে জ্ঞান নিতে হবে, নিয়ে নিজের আত্মাকে কি করতে হবে, বিকশিত করতে হবে, এবং বিকশিত করার পরে পরোপকারের জীবনকে কী করা, সার্থক করা। শুধু বিকশিত করলে হবে না, এই জ্ঞানটা তোমার অন্যের মানে যাতে ভালো হয় সেখানে হচ্ছে কাজে লাগাতে হবে। কথা ক্লিয়ার কি না? এই বৃক্ষের নীরব বৃদ্ধি ও বিকাশ মানুষের জন্য এক বড় নৈতিক শিক্ষা। এটা হচ্ছে এই গল্পের একদম মেন কথা, একদম সামারি, একদম মূল ভাব, টু দ্য পয়েন্ট। এই কথাটা তুমি মনে রাখবা, সৃজনশীলে তুমি এই লাইনগুলা ফোকাস করার ট্রাই করবা। কথা ক্লিয়ার কি না? আসো আমরা এরপরে যাব। এরপর হচ্ছে আমরা দেখব হচ্ছে আমাদের 6 নম্বর গদ্য, খুবই ইম্পর্টেন্ট, মাসি পিসি ভাই, এটা রাখছি, খুবই ইম্পর্টেন্ট জিনিস। আসো জাস্ট এখান থেকে ভাইয়া তোমাকে দুইটা মেন পড়াই দিব, মেন থিম পড়াবো। আসো এখান দেখি মেন আসলে মূল ভাবটাকে। আসো, প্রতিকূলতার বিরুদ্ধে মাসি পিসির সাহসী সংগ্রাম দেখব এবং পুরুষতান্ত্রিক শোষণ ও নারীর অসহায় যে একটা বাস্তবতা সেটা আমরা দেখব। আসো, প্রথম কথা হচ্ছে ভাইয়া, প্রতিকূলতার বিরুদ্ধে মাসি পিসির সাহসী সংগ্রামটা কি? সৃজনশীল কিন্তু প্রায় সময় আসে। মাসি পিসি দুজন হচ্ছে বিধবা এবং হচ্ছে অসহায়, কিন্তু তারা ঘরে বসে ভাগ্যকে দোষ দেয়। তারা আহ্লাদিকে অত্যাচারী জামাই ও সমাজের বখাটেদের হাত থেকে রক্ষা করতে লাঠি হাতে বুক দিয়ে আগলে দাঁড়িয়েছে। নিজেদের জীবন বাঁচাতে তারা সমাজে নিয়ম ভেঙে, হ্যাঁ, শালতি মানে হচ্ছে নৌকা, সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ করেছে। এটাই তাদের সংগ্রাম এবং প্রতিবাদী রূপ। অর্থাৎ এই যে তারা যে বিধবা এবং অসহায়, এটার জন্য তারা থেমে থাকে নাই। হ্যাঁ, তারা ঘরের মধ্যে বসে থাকে না, দরজা অফ করে ঘরের মধ্যে বসে থাকে না। তারা কি করছে, তাদের জীবনটা চালানোর জন্য, জীবিকা নির্বাহের জন্য তারা কি করছে, সবজি বিক্রি করতো। হ্যাঁ, এইটা হচ্ছে তাদের একটা সংগ্রামী জীবন। হ্যাঁ, এটা কিন্তু একদম খুবই ইম্পর্টেন্ট, এই লাইনগুলো মনে রাখতে হবে। ভাই বলে দিচ্ছে আবারও, পিডিএফ নিয়ে টেনশন করো না ভাইয়া, এই স্লাইডগুলো বা পিডিএফগুলো হচ্ছে বলে দিব এই ভিডিওর শেষে যে তুমি কোথা পাবা। হ্যাঁ, টেনশনের কিছু নাই। আসো, পুরুষতান্ত্রিক শোষণ ও নারীর অসহায় বাস্তবতা, আমরা এখন এটা দেখবো। হ্যাঁ, আসো, গল্পে দেখা যায় যে আহ্লাদির স্বামী হচ্ছে কি একজন মানে মদ পান করতো আর কি, এবং লুবি পুরুষ, লুবি বেটা, যে যৌতুকের জন্য আহ্লাদির উপর নির্মম অত্যাচার করত। এছাড়া সমাজের প্রভাবশালী পুরুষ যেমন গোকুল বা কানাই, তারা অসহায় মাসিপিসিকে নানাভাবে ঠকানোর এবং ভয় দেখানোর চেষ্টা করত। নারীদের কেবল ভোগের বস্তু বা দুর্বল ভাবার এই মানসিকতাই পুরুষতান্ত্রিক সমাজের বিরূপ চিত্র। তাহলে এই যে পুরুষতান্ত্রিক সমাজের বিরূপ চিত্রকে, এইটা একটু মনে রাখবা। হ্যাঁ, নারীদের কেবল ভোগের বস্তু ও দুর্বল ভাবার এই মানসিকতা হচ্ছে একটা বিরূপ চিত্র। এইটা আসলে বাবা ঠিক না। হ্যাঁ ভাই, এইটাই হচ্ছে তোমার পুরুষতান্ত্রিক শোষণ ও নারীর অসহায় বাস্তবতাটা ফুটে উঠেছে আর কি এই গল্পের মধ্যে। তাহলে ভাইয়া এই যে গদ্য, এই গদ্যের মধ্যে তুমি এই কথাগুলো মাথায় রাখতে হবে। এখন আমরা যাবো হচ্ছে কি ভাইয়া নেকলেস। এই তো 7 নম্বর চলে আসছি, আর একটা মাত্র গদ্য আছে। কয় মিনিট লাগছে? মাত্র কয় মিনিট লাগছে? 14-15 মিনিট লাগছে, শেষ হয়ে যাবে। নেকলেস থেকে আমাদের দুইটা টপিক পড়বো। একটা হচ্ছে লোভ, অভিজাত্যের মোহ এবং
মাদাম লুইসেলের করুণ পরিণতি, আরেকটা হচ্ছে মিথ্যা অহংকারের পরিণতি এবং গল্পের জীবনবোধ। আসো, ভিতরে পড়লে ইজি লাগবে। আসো, এই যে মাদাম লুইসেল ছিল রূপসী কিন্তু লুবি, হ্যাঁ, লাভ নাই, হ্যাঁ, মানে খুব চেহারাটা ভালো ছিল কিন্তু লুবি ছিল। সে তার মধ্যবিত্ত জীবন নিয়ে সন্তুষ্ট ছিল না। এক রাতের বল, নাচ, হ্যাঁ, বা পার্টিতে বড় লোক সাজার জন্য সে বান্ধবীর কাছ থেকে একটা কি নেয়, হীরের নেকলেস দাঁড় করে এবং সেটা হারিয়ে ফেলে। সে নেকলেসের দাম শোধ করতে গিয়ে তাকে এবং তার স্বামীকে দীর্ঘ 10 বছর হাড় ভাঙে খাটুনি খাটতে হয়। অতিরিক্ত পরিশ্রমে তার রূপ যৌবন সব নষ্ট হয়ে যায় এবং সে অকালে বৃদ্ধ হয়ে পড়ে। এটাই তার হচ্ছে কি ভয়াবহ পরিণতি বা করুণ পরিণতি। সে একটা লুবি ছিল, মাদাম লুসের একটা কী ছিল, লুবি ছিল। সে মানে একটু মানে বড়লোক কী দেখাইতো, বাপ দেখানোর ট্রাই করতো। এই জন্য সে একটা অনুষ্ঠান যাওয়ার আগে একটা নেকলেস দাঁড় নিছে এবং এই নেকলেসটা হারাই ফেলছে। এই নেকলেসটা দেওয়ার জন্য সে কী করছে, 10 বছর ধরে কুত্তার মতো খাটতে হয়েছে, হ্যাঁ, যেটাকে বলা হচ্ছে হাড় ভাঙা খাটুনি। এই যে এই অতিরিক্ত পরিশ্রমে তার রূপ জীবন সব নষ্ট হয়ে গেছে এবং সব শেষ, অকালে বৃদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, আসো এখন আমরা দেখবো এই যে মিথ্যা অহংকারের পরিণতি। আসো, অতিরিক্ত লোভ এবং এই যে লোক দেখানো অহংকার মানুষের জীবন ধ্বংস করে দেয়। মানুষের উচিত তার নিজের যা আছে তা নিয়ে সুখী থাকা। মাদাম লুসেল যদি মিথ্যা অভিযুক্ত না দেখিয়ে নিজের সাধারণ পোশাকে পাঠিয়ে যেত, তাহলে তার এমন দিন দেখতে হতো না, তার এমন দশা হতো না। কথা ক্লিয়ার কি না? একদম ঠিক না? সে যদি নিজের যা আছে, ভাই আমার যদি 1 টাকা জিনিস থাকে আমি ওই 1 টাকা জিনিস পরে পার্টিতে যাব। আমার যদি বা 5 টাকা থাকে আমি ওই 5 টাকা জিনিস পরে পার্টিতে যাব না। সে কী করছে, না আমাকে বড় লোক দেখাইতে হবে, পার্টিতে একটা ভাবসাব নিতে হবে। কী করছে, আরেকজন থেকে যে দান নিছে এবং জীবন মারাটা খাই গেছে। এরকম মারা খাওয়া যাবে না। হ্যাঁ, আসো আমরা এখন সর্বশেষ আমাদের গদ্য দেখব, 8 নম্বর গদ্য। সেটা হচ্ছে রেইনকোট, আখতারুজ্জামান ইলিয়াস। আসো ভাইয়া, এখান থেকে কী কী লাগবে ভাইয়া বলে দিচ্ছি। ওকে, এই যে এখান থেকে আমরা মেনলি 2টা টপিকে খুবই জোর দিব। আসো, কী কী ভাইয়া? মুক্তিযুদ্ধে গেরিলা কৌশলের সাহসী প্রয়োগ। হ্যাঁ, এখানে কি ভাইয়া? আসো, এখানে হচ্ছে এই যে 1971 সালে ঢাকায় মুক্তিযোদ্ধারা পাকিস্তানি বাহিনীর উপর চোরাগুপ্তা বা গেরিলা হামলা চালাতো। গেরিলা হামলা চালাতো। গল্পে দেখা যায় মুক্তিযোদ্ধারা মগবাজারের এক রাতে বৈদ্যুতিক সাব স্টেশন উড়িয়ে দেয়। এর ফলে ঢাকা কী হয়ে পড়ে, বিদ্যুৎহীন হয়ে পড়ে, মানে একদম কারেন্ট চলে যায়। এই জটিকা আক্রমণ পাকিস্তানি সেনাদের মনে প্রচণ্ড ভয় তৈরি করে। তাহলে এই যে তাদের একটা সাহসী যে একটা মানে কি দেখাইছে, মানে ব্রেন খাটা একটা মানে প্রয়োগ করলো। হ্যাঁ, ব্রেন প্রয়োগ মানে বুদ্ধি খাটায় একদম কাবু করে ফেলছে। তাহলে তারা বিদ্যুৎহীন করে ফেলছে। বিদ্যুৎহীন করার পরে প্রচণ্ড একটা ভয় তৈরি হয়েছে আর কি। এটা হচ্ছে তাদের একটা সাহসী প্রয়োগ। তাহলে গেরিলা কৌশলের সাহসী প্রয়োগ, এই জাস্ট 2টা লাইন মনে রাখবা। এরপর হচ্ছে পাক বাহিনীর নিষ্ঠুরতা ও মানবতা বিরোধী কর্মকাণ্ড দেখব। মুক্তিযোদ্ধাদের গেরিলা হামলার প্রতিশোধ নিতে পাক বাহিনী নিরীহ মানুষের উপর কী করে, ঝাঁপিয়ে পড়ে। তারা কি করে, কলেজের রসায়ন বিভাগের পিয়ন ও অধ্যাপক নুরুল হুদাকে ধরে নিয়ে যায়। জিজ্ঞাসাবাদের নামে তারা কি করে, তারা মনে প্রশ্ন করবে সে নাম করে তারা উল্টা করে ঝুলিয়ে চাবুক দিয়ে নির্মমভাবে মারে। আমরা কিন্তু এই যে চাবুক দিয়ে ঝুলিয়ে নির্মমভাবে মারে, আমরা কিন্তু এরকম জুলাই আন্দোলন দিয়ে একটা ঘটনা দেখেছিলাম। যাই হোক, রক্তে শরীরে বেসে গেলেও তাদের অত্যাচার থামে না, যা তাদের চরম বর্বরতার প্রমাণ। এই যে তারা কি করছে, তারা মানে কি করছে, এই যে এদেরকে ধরে নিয়ে গেছে কেন, এদেরকে ধরে নিয়ে গেছে সেখানে কি হচ্ছে জিজ্ঞাসাবাদ করবে, বিভিন্ন প্রশ্ন করবে। তা না করে এদেরকে কী করছে, উল্টা করে ঝুলাই চাবুক দিয়ে কুত্তার মতো মারছে। এইটা হচ্ছে তাদের একটা কি একদম চরম বর্বরতা। তাহলে দেখছো এদের পাক বাহিনীর নিষ্ঠুরতা এবং মানবতা বিরোধী যে কর্মকাণ্ড ফুটে উঠেছে। তাহলে যখন তোমরা সৃজনশীলে যদি আসে, তাহলে এভাবে লিখতে পারবা, যে এভাবে চেষ্টা করবা এই হেডলাইনগুলো দেওয়ার জন্য, যে এখানে উদ্দীপকের মধ্যে আমার রেনকোট গদ্যের পাক বাহিনীর নিষ্ঠুরতা ও মানবতা বিরোধী কর্মকাণ্ড ফুটে উঠেছে। এভাবে যদি তুমি সুন্দর করে সৃজনশীলে হেডলাইনগুলো দিয়ে, হ্যাঁ, এরপরে কিছু হচ্ছে বাইরে যা পড়াইলাম এতক্ষণ এগুলো কিছু লিখো, উদ্যোগ থেকে কিছু লিখো, লাস্টে একটা সামারি করে দাও, তাই বলা যায় দিয়ে স্যার একটা মার্কস পাবা। সৃজনশীল চেষ্টা করবা, যেমন কর জন্য 1 লাইন বা 2 লাইন, খয়ের জন্য 2টা প্যারা করে লেখার চেষ্টা করবা। যেমন যেটা হচ্ছে গরুর সেটার জন্য হচ্ছে 1.5 পেজ লেখার চেষ্টা করবা, 1.5 থেকে 2 পেজ, সময় কম থাকলে 1.5 পেজ লিখে দিবা। যেটা হচ্ছে গরিব সেটা মোটামুটি 2 পেজ লেখার চেষ্টা করবা, সময় কম থাকলে 1.5 পেজ লিখে দিবা। হ্যাঁ, এর চেয়ে বেশি লিখতে হলে কোনো সমস্যা নাই। আর তোমরা যদি বলো ভাইয়া কিন্তু হচ্ছে তোমাদেরকে বলে দিব যে শেষ মুহূর্তে তোমরা কীভাবে
একটা সৃজনশীল বেস্টভাবে লিখবা, একটা সৃজনশীল বেস্টভাবে লিখবা, তাহলে যাতে ভালো মার্কস পাবো। তোমাদের যদি রেসপন্স থাকে তাহলে ভাইয়া ছোট্ট করে 2 থেকে 3 মিনিট একটা ভিডিও দিয়ে দিব কীভাবে বেস্টভাবে একটা সৃজনশীল লিখে একদম অল্প লিখো, তোমার সময়ও বাঁচবে, একদম ফুল মার্কস পাবা, 10-এ 10 পাবা। তোমরা যদি চাও রেসপন্স থাকে কমেন্টে জানাও, ভাই তোমাদেরকে দিয়ে দিব। আর এছাড়া হচ্ছে আমাদের একটু ফেসবুক পেজটা ফলো দিবা, আমাদের 2টা ফেসবুক পেজ, একটা হচ্ছে মেডিজয়, একটা হচ্ছে মেডিজয় ক্লাসরুম, আর ইউটিউব হচ্ছে মেডিজয় নামে সার্চ দিলে পেয়ে যাবা। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সব ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।